সুপ্রিয় শিক্ষার্থী, আমি স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন বাংলা ক্লাসে। আমরা ধীরে ধীরে সিলেবাসের শেষ পর্যায়ে যাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বা যে গ্রন্থটি নিয়ে আমরা আলোচনা করব সেটি একটি গল্প, যাকে আমরা বলতে চাই আপাদমস্তক ছোট গল্প। ছোট গল্প তোমরা এর আগেও পাঠ করেছ, আমরা পাঠ করেছি। সিলেবাসের অন্তর্ভুক্ত ছোট গল্প এবং কবিতা দিয়েই মূলত আমরা শুরু করেছি। আমি আজকের যে গল্পটা পাঠ করতে যাচ্ছি, যে গল্পটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, সেটি অন্যান্য সব গল্পের চেয়ে মনোবাস্তবতার দিক থেকে যেমন আলাদা, গল্পের কাহিনীর গতিময়তা, কাহিনীর গতির সঙ্গে তৎকালীন সমাজ বাস্তবতার রূপায়ণ, প্রতিচ্ছবি, প্রতিরূপ, যাই বলি না কেন, এই সমস্ত কিছুর সমবায়ে আজকে যে গল্পটি আলোচিত হতে যাচ্ছে সেটি আমাদের পাঠ্যপুস্তকের অন্য গল্পগুলোর চেয়ে একেবারেই আলাদা আমার দৃষ্টিতে। সমসাময়িক সমাজ বাস্তবতার চিত্র আমাদের আজকের আলোচ্য গল্পে সরাসরি উল্লিখিত না হলেও একটি জায়গায় একটিমাত্র ইঙ্গিতের মধ্য দিয়ে আমাদের গুণী যে গল্পকার, ঔপন্যাসিক, যিনি জীবনের প্রথম পর্যায়ে, প্রারম্ভিক পর্যায়ে কবিতা দিয়ে যার সাহিত্যিক জীবন শুরু করেছিলেন, তিনি এই গল্পটাকে যেভাবে সাজিয়েছেন সমসাময়িক সমাজ বাস্তবতার নিরিখে একটিমাত্র ইঙ্গিত দিয়ে, সেটি সত্যি প্রশংসার দাবি রাখে। মাত্র একটা শব্দ, স্বামীর চাকরি হারানো, এবং আমরা দেখেছি সমসাময়িক যুদ্ধের বাস্তবতায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাস্তবতায় কলকাতার যে নাগরিক জীবনে চাকরিচ্যুত হওয়ার মতো যে বাস্তবতাগুলো তৈরি হয়েছিল, যার ফলশ্রুতিতে মানুষের যে দৈন্য দশা তৈরি হয়েছিল, আর্ত অবস্থা তৈরি হয়েছিল, নিপীড়িত অবস্থা তৈরি হয়েছিল, সমাজে তারা কীভাবে নিগৃহীত হতে শুরু করেছিল, সে সমস্ত চিত্র মাত্র একটি বাক্যের মধ্যে, একটি শব্দের মধ্য দিয়ে তিনি উন্মোচিত করে দিয়ে গেছেন আমাদের এই গুণী সাহিত্যিক। আমরা আজকের গল্পটি কিছু ছবি দেখার মধ্য দিয়ে বোঝার চেষ্টা করব, তারপরে গল্পটি নিয়ে পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব। আসো গল্পের শিরোনাম নিয়ে আমরা কিছু ছবি দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি যে আমাদের গল্পটি কাহিনীর দিক থেকে, কাহিনীর গতিময়তার দিক থেকে, বিষয় বৈচিত্র্যের দিক থেকে এবং সমসাময়িক বিষয়কে অঙ্গীকার করে নিয়ে যে গল্পটি আজকে উপস্থাপিত হতে যাচ্ছে তার শিরোনামটি আমরা দেখবার চেষ্টা করি। প্রথম ছবি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমাদের গৃহকর্মে গৃহ নিপুণা বলি আমরা যাদেরকে, অনেকে অবশ্য নিপুণা বলতে চান না, আমরা বলছি যে গৃহকর্মে যারা সহায়তা করে, আমাদেরকে সাহায্য করে, ফলশ্রুতিতে কিছু পারিশ্রমিক তারা নেয় এবং তাদের সংসারকে এভাবেই তারা চালিয়ে নিতে চান, মানুষের দোরগোড়ায় গিয়ে মানুষের কাজের, বাড়ির কাজে সহায়তার মধ্য দিয়ে। এই মানুষগুলোর দিকে আমরা হয়তো অনেকেই দৃষ্টিপাত করলেও আবেগ, অনুভূতি বা মানবিকতার কোনো দৃষ্টিকোণ আমরা হয়তো তাদের দিকে দেই না, বরং আমরা চেষ্টা করতে থাকি, তাদের কাছ থেকে একটা প্রত্যাশা সবসময় থাকে যে কিভাবে আমার ঘরের সবগুলো কাজ তাকে দিয়ে আমি করিয়ে নিতে চাই বা করিয়ে নিতে পারি। এই দিকে আমাদের প্রত্যাশাটা বেশি থাকে। মানুষ হিসেবে তাদেরকে যতটা আমরা মূল্যায়ন করছি তার চেয়ে বেশি তার কাজকে আমরা
হাসিল করে নিতে চাইছি বা তার কাছ থেকে কাজ আমরা করিয়ে নিতে চাইছি। এই বিষয়গুলো আমাদের সমাজে রয়েছে। আমরা সবসময় এই বিষয়গুলো দেখে আসছি। এই দুটো চিত্রের মধ্য দিয়ে আমরা এই দুটো নারীকে দেখছি যারা আমাদের গৃহকর্মে সাহায্য করছেন। তাদের নিপুণ হাতের স্পর্শ দিয়ে আমাদের গৃহকে, আমাদের গৃহের কাজগুলোকে, আমাদের জীবনকে আরও সহজ করে তুলছেন প্রতিনিয়ত এই মানুষগুলো। পরের একটা ছবি দেখো, ওই একই চিত্র। আমাদের গৃহকর্মের অন্যতম যে কাজ রন্ধন ক্রিয়া অর্থাৎ রান্না করা, সেটিতে খুব ব্যস্ত এবং তার যে দেহের ভঙ্গি, মুখের যে ভঙ্গি, তাতে মনে হচ্ছে তিনি খুবই আর্ত, ক্লিষ্ট এবং পীড়িত। পুরো পৃথিবীর যন্ত্রণা যেন তার মুখচ্ছবির মধ্যে উন্মোচিত হয়েছে। আমরা গল্পের যে নারী চরিত্রটি পাব, ঠিক সেই নারী চরিত্রটির সঙ্গে আমরা এই ছবিটিকে একেবারে পুরোপুরি মিলিয়ে নিতে পারি। আর একটি ছবি, ফল কাটছে আমাদের গৃহ পরিচারিকা, পাশে ছোট্ট একটি মেয়ে বসে আছে, হয়তো তার সন্তান কিংবা তিনি যে গৃহে কাজ করেন তাদের সন্তানও হতে পারে। এই যে মানুষগুলোর কাজ এবং নিপুণ হাতের কাজ দিয়ে আমাদেরকে সহায়তা করা, আমাদের জীবনকে সহজ থেকে সহজতর করার চেষ্টা করা, বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নেয়া, এই মানুষগুলোর জীবন যন্ত্রণার যে আখ্যান, সে আখ্যান আমরা আজকের গল্পের শিরোনামে পাব। যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটি হয়তো তোমরা অনেকেই দেখে থাকবে, না দেখে থাকলেও হয়তো দেখা উচিত ছিল, কেননা আমরা বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রকে আজকে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, যিনি বাংলা সাহিত্যকে, বিশেষত উপন্যাসকে অনেক সামনে নিয়ে গেছেন এবং পৃথিবীর বুকে মানব মনকে বিশ্লেষণ করার মতো যে উপন্যাস, যে লেখনীর ধারা বা ধাঁচ বা আইডিয়া, সেটি আমরা এই মানুষটির কাছ থেকেই যতটা সহজভাবে পেয়েছি, যতটা গভীরভাবে পেয়েছি, ততটা আমার মনে হয় অন্য কোনো সাহিত্যিকের কাছে পাইনি। যদিও মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যার ছবি আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লেতে, ইনি আমাদের মানিকবাবু। আমরা যখন তার গল্প পড়তাম, তার উপন্যাস পাঠ করতাম, তখন মানিক বন্দ্যোপাধ্যায় খুব কমই বলা হয়েছে, মানিকবাবুই তাকে বলেছি আমার প্রিয় লেখক। এই মানিক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মানব মনকে বিশ্লেষণ করে সাহিত্যের আঙিনায়, সাহিত্যের কোনায় কোনায় মানব মনের এই বিশ্লেষণধর্মিতা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করার ক্ষেত্রে মানিকবাবুর যতটা না দক্ষতা রয়েছে, তার চেয়ে আরও বেশি আমি দেখেছি মানব মনের গহীনে বাহ্যিক কোনো ঘটনাকে কেন্দ্র করে মানব মন কতটা প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে, সেই প্রতিক্রিয়ার আখ্যান তিনি তার গল্প, তার উপন্যাসগুলোর মধ্যে উন্মোচিত করে গেছেন। আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের সাথে আরও বেশ কিছু সাহিত্যিককে মিলিয়ে নিতে পারি, যেমন সৈয়দ ওয়ালিউল্লাহ, তিনিও মানব মনকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে আখ্যান তৈরি করেছেন। তাহলে আমাদের আজকের যে পাঠ, সেটি হচ্ছে মমতাদি। একজন নারী চরিত্রের নাম দিয়েই মূলত তিনি তার এই গল্পটির নামকরণ করেছেন, এবং নামকরণ আমি বলবো যথেষ্টই সার্থক হয়েছে। যখন আমরা গল্পটি পাঠ করে শেষ করব, তখন দেখবে যে কেন্দ্রীয় চরিত্র হিসেবে মমতাদি এই গল্পের প্রত্যেকটি জায়গায় উপস্থিত রয়েছে, এবং এই মমতাদি চরিত্রটিকে কেন্দ্র করেই মূলত গল্পটি আবির্ভূত হয়েছে। আমরা আজকে আর সে আলোচনায় যাচ্ছি না। আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের যে লেখক পরিচিতি বলতে আমরা যেটা বুঝি,
লেখক পরিচিতির অংশ তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। আমরা জানি যে মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তার পিতার নাম হরিহর বন্দ্যোপাধ্যায় এবং মাতা নীরদা সুন্দরী দেবী। তার পৈতৃক নিবাস ছিল মুন্সিগঞ্জের বিক্রমপুর, এখন যেখানে আমাদের পদ্মা সেতু হচ্ছে, যে অঞ্চলটার মধ্যে দিয়ে গিয়ে পদ্মা সেতুতে উঠতে হয়, মুন্সিগঞ্জ জাজিরা। সেই মুন্সিগঞ্জের বিক্রমপুর অঞ্চলের মালবদিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং যে গ্রামটিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেটি হচ্ছে গাওদিয়া গ্রাম। আমরা তার উপন্যাসে এই গাওদিয়া গ্রামের প্রসঙ্গ পেয়েছি। আমি অন্য কোনো সাহিত্যিকের সম্পর্কে হুবহু লেখক পরিচিতি পাঠ করিনি, কিন্তু আজকে করছি। কারণ হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় এবং এই মমতাদি তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে প্রায় সবসময় প্রশ্ন হয়ে থাকে এবং এই খুঁটিনাটিগুলো অবশ্যই জানা দরকার। তার পৈতৃক নিবাসের কথা বললাম, তার মায়ের বাড়ি ছিল গাওদিয়া গ্রাম। 1926 সালে তিনি মেদিনীপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন এবং 1928 সালে বাঁকুড়া ওয়েসলিও মিশন কলেজ থেকে আইএসসি পাশ করেন। এরপর তিনি গণিতে অনার্স নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি ক্লাসে ভর্তি হন। এরপরেই তার বাকবদল ঘটে, অর্থাৎ তিনি গণিতে যে অনার্সে ভর্তি হয়েছিলেন কলকাতা প্রেসিডেন্সি কলেজে, সেটা তিনি আর চালিয়ে যেতে পারেননি। ক্রমাগত ফল তিনি খারাপ করতে থাকেন। খুব মেধাবী ছাত্র ছিলেন, কিন্তু তারপরেও তিনি ফল খারাপ করতে থাকেন। এর পেছনে নেপথ্যে যে কারণটি ছিল সেটি হচ্ছে পুরোপুরি তিনি সাহিত্যে এ সময় মনোনিবেশ করেছিলেন, আত্মনিয়োগ করেছিলেন, মূলত বন্ধুদের সঙ্গে গল্প লেখার একটা বাজি ধরে। তিনি বাজিতে বলেছিলেন এর চেয়ে আরও ভালো গল্প আমি লিখতে পারি এবং শেষ পর্যন্ত তিনি লিখেছিলেন যে গল্পটির নাম অতসী মামি। এই গল্পটি তৎকালীন বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয় এবং সেই বিচিত্রা পত্রিকার যে সম্পাদক তিনি বাড়ি এসে মানিকবাবুর অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্মানীটুকু দিয়ে গিয়েছিলেন এবং বলে গিয়েছিলেন এরকম গল্প তারা আরও আশা করে তার কাছ থেকে। এরপর থেকেই আমরা দেখব যে মানিক বন্দ্যোপাধ্যায় পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ করেন এবং একের পর এক বিখ্যাত সব ছোট গল্প এবং উপন্যাসগুলো, যেমন চিহ্ন, চতুষ্কোণ, শহরতলী, বিখ্যাত উপন্যাস পুতুল নাচের ইতিকথা, ইতিকথার পরের কথা, শহরতলী, এরপরে আবার শহরতলী দ্বিতীয় অংশ, গল্পগুলোর মধ্যে আমরা পাবো অতসী মামি গল্পগ্রন্থ, প্রাগৈতিহাসিক নাম গল্পটিও আছে, যেটি তোমরা পড়ে দেখতে পারো, বিখ্যাত একটি গল্প। সরীসৃপ, যেটি আজকে আমাদের জন্য দরকার, সরীসৃপ থেকে আমাদের মমতাদি গল্পটি নেওয়া হয়েছে। সমুদ্রের স্বাদ, কুষ্ঠরোগীর বউ, টিকটিকি, হারানের নাচ জামাই, ফেরিওয়ালা, ছোট বকুলপুরের যাত্রী, হলুদপোড়া, আরো অনেক গল্প তিনি লিখেছেন। 50টির অধিক তিনি উপন্যাসই লিখেছেন আর ছোট গল্প প্রায় 100টির উপর লিখেছেন। আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন 1956 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর। আমাদের এই গুণী সাহিত্যিক মৃত্যুবরণ করেছেন। মানিক বন্দ্যোপাধ্যায় যে গল্প উপন্যাসগুলো লিখে গেছেন তার কিছু অংশ আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। শহরতলী, জননী, অতসী মামি, সরীসৃপ, অহিংসা। মূলভাব যদি আমরা আলোচনা করতে যাই সেক্ষেত্রে বলতে পারি যে সরীসৃপ 1939 সালে যেটা গ্রন্থভুক্ত হয়েছিল সেখান থেকে মমতাদি গল্পটি সংকলিত হয়েছে বা আমরা নিয়েছি। এই গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণের দিকটি প্রাধান্য পেয়েছে, যেটি আমি বারবার বলছিলাম যে আমরা হয়তো তাদের দিকে দৃষ্টি দেই, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাদের
কাজগুলোকে বিচার করি না, তাদের মনোকষ্টগুলোকে নিজের মনোকষ্ট হিসেবে বিবেচনা করতে চাই না, বরং তার কাছ থেকে বা তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশার যে জায়গাটা থাকে সেটি হচ্ছে ততটুকু কাজ আমার জন্য সে করে দিয়ে গেল, সে ফাঁকি দিচ্ছে কিনা, কাজ ঠিকমতো করছে কিনা। যদিও বাস্তবতা এখন অনেকটাই আলাদা, আমরা এমন গৃহকর্মীও পাই যারা আসলে ফাঁকির প্রবণতাটাই তাদের মধ্যে বেশি পাওয়া যায়। তারপরেও আমরা বলবো যে মানুষগুলোর প্রতি আমাদের মানবিক আচরণের দিকটিকে একটু মোটা দাগে দেখা উচিত, কেননা তারা তাদের পরিবারকে এই অসুবিধাজনক অবস্থা থেকে বাঁচানোর জন্যই মূলত অন্যের গৃহে সামান্য পারিশ্রমিকে কাজগুলো করতে আসে। স্কুল পড়ুয়া একটি ছেলে যখন দেখে তাদের বাড়িতে মমতাদি নামে এক গৃহকর্মী এসেছে, সে তাকে দেখে খুবই আনন্দিত হয়, তাকে নিজের বাড়ির একজন ভাবতে শুরু করে। আমরা গল্প পাঠ করার সময় দেখব যে এই ছেলেটি আসলে মানিক বন্দ্যোপাধ্যায় নিজেই। মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলার বেশ অনেক ঘটনা আছে, যে ঘটনার সাক্ষী এটি একটি। মিষ্টি খাওয়ার যে বিষয়টি এই গল্পের মধ্যে আছে, যে টপাটপ মিষ্টি তিনি পুড়ে চলেছেন তার মুখে, এটিও মানিক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি জীবন ইতিহাস থেকে নেয়া, যেটাকে আমরা আত্মজৈবনিক বলছি বা আত্মজীবনী বলছি, সেখান থেকে সরাসরি নেয়া। তিনি একবার বাড়িতে মিষ্টি তৈরি হয়েছিল, ভাড়ার ঘরে ঢুকে টপাটপ মিষ্টি মুখের মধ্যে পুড়ে নেওয়ার পর তিনি বুঝতে পারলেন মিষ্টিগুলো প্রচণ্ড গরম এবং কিছুক্ষণ আগেই সেগুলো নামানো হয়েছে। কিন্তু ধরা পড়বার ভয়ে তিনি সেই মিষ্টিগুলোকে নিজের মুখের মধ্যেই রেখে দেন এবং তাপে তার মুখের ভেতরের অংশগুলো একদম জ্বলে পুড়ে যায় এবং মুখের ভেতরের যে উপরের তালু, নিচের তালু, জিহ্বা এবং অন্যান্য যে অংশগুলো আছে সেগুলো একদম পুড়ে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হয়েছিল। তো এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ের ভেতরের শক্তি এবং সহ্য করার যে অপরিমেয় ক্ষমতা সেটি আসলে দেখানো হয়েছে। আমরা এই কবিতা মিষ্টি খাওয়ার প্রসঙ্গটা পাবো। আমি এটা উল্লেখ করলাম এই জন্য যে মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনী গ্রন্থ যদি আমরা পড়ি, সেক্ষেত্রে দেখতে পাবো যে তিনি কতটা দৃঢ় ছিলেন, কতটা শক্ত মনের মানুষ ছিলেন। সেজন্য আমি কথাগুলো বললাম। মমতাদির সংসার আছে বলেই মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও সংসারে অভাব আছে, সেজন্য তিনি মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও অপরের বাড়িতে কাজ করতে এসেছেন এবং শেষ পর্যন্ত আমরা দেখব যে তার আত্মসম্মানবোধ, আত্মমর্যাদাবোধ এবং নারী স্বাতন্ত্র্যবোধের যে পরিচয় তিনি এই গল্পের মধ্যে দিয়েছেন, সত্যি তা অসাধারণ। এবং শেষ পর্যন্ত আমরা দেখি যে এই গৃহে কাজ করতে এসে তিনি যে সৌহার্দ্যপূর্ণ আচরণ পেয়েছেন, যে মানবিক আচরণ পেয়েছেন, যে চমৎকার একটি সম্পর্কের বন্ধনের জায়গা পেয়েছেন, আত্মসম্মানবোধের যে জায়গাটি তাকে ক্ষুণ্ণ করতে হয়নি, এই যে জায়গাগুলো, এটি গল্পকে শেষ পর্যন্ত আলাদা একটি গল্পে রূপান্তরিত করেছে, যেটি আমি আগেই বলেছি অন্য গল্পগুলোর চেয়ে একেবারেই আলাদা বিষয়ের দিক থেকে, কাহিনীর গতিময়তার দিক থেকে এবং তৎকালীন সমাজ ব্যবস্থাকে অঙ্গীকার করার দিক থেকে। আমরা কিছু শব্দার্থ নিয়ে কাজ করি। শব্দার্থ যেগুলো আছে কমই আছে, দু একটা আছে, সেগুলো টিকা অংশ, তোমরা পরামাত্রই বুঝতে পারবে। তারপর আমি কিছু শব্দার্থ নিয়ে কাজ করার চেষ্টা করেছি। অপ্রতিভ এই শব্দটি আছে তোমাদের বইতে, অর্থাৎ অপ্রস্তুত। অপ্রস্তুত তো বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই, এম্বারাসিং সিচুয়েশনের মধ্যে পড়া, অর্থাৎ কোনো একটা ঘটনা হয়তো ঘটলো যেটার জন্য তুমি প্রস্তুত ছিলে না, কিংবা কোনো কথা তোমাকে শুনতে হলো যে কথার জন্য তুমি প্রস্তুত ছিলে না, সেটি মূলত অপ্রতিভ। এরপর বাছা। বাছা শব্দের অর্থ হচ্ছে সন্তান। আমরা মূলত ছোট যে সন্তান আছে তাদেরকে বাছা বলি। আমরা জসিমউদ্দিনের একটি কবিতা পাঠ করেছিলাম, মানে আমি নিজে পড়েছিলাম, কবর কবিতা। সেই কবর কবিতার মধ্যে আমরা দেখেছি বাছা শব্দটি আছে, যে এইখানে বাছা শো,
এই শোয়া তার শেষ শোয়া হবে, তাহা কি জানিত কেউ? এরকম একটি কবিতা আমরা পড়েছি। কবর কবিতার একটা লাইন আমি উল্লেখ করলাম এই বাছা শব্দ দিয়ে। সেখানে যদিও বৃদ্ধের সন্তানটি অনেক বড়, সে মাঠে কাজ করতে গিয়েছিল, সে এসেছে, তার অসুস্থতা বোধ হচ্ছিল, অসুস্থ বোধ করছিল সে, তো তার বাবা তাকে বলে যে বাছা এইখানে শোও। সেখান থেকে আমরা বাছা পেয়েছি সন্তান। অনাড়ম্বর, এটা তোমরা জানো, আড়ম্বর বা সাধারণ। ক্ষিপ্র গতিতে আমাদের এই মমতাদি লেখকের বাড়িতে কাজ করেছে, আমরা দেখেছি। সেই ক্ষিপ্র শব্দের অর্থ হচ্ছে দ্রুত বা দ্রুততর অবস্থার মধ্য দিয়ে কোনো কাজকে শেষ করা, যেন আমরা বলি সে ক্ষিপ্র গতিতে ছুটছে। তো এই ক্ষিপ্র শব্দের অর্থ হচ্ছে দ্রুত। আমরা আরেকটি শব্দার্থ দেখার চেষ্টা করি। সন্দিগ্ধ, অর্থাৎ সন্দেহের অবকাশ রয়েছে এমন, সন্দিহান বা সন্দেহ করা যাচ্ছে বা সন্দেহ করছি এরকম বোঝাতেই মূলত সন্দিগ্ধ বোঝায়। পাঠ বিশ্লেষণে আজকে আমরা আর যাচ্ছি না। পরবর্তী ক্লাসে আমরা মমতাদি মানিক বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত অসাধারণ একটি ছোট গল্প নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।